রাজনৈতিক শাখা, বাংলাদেশ আর্মির যে রাজনৈতিক শাখা এনসিপি, তারা আজকে কক্সেস বাজারে তাদের যে নিয়মিত কর্মসূচি সেটার জন্য গিয়েছিল এবং চকরিয়াতে তাদের একটা সমাবেশ ছিল। সেই সমাবেশে তারা অনেকে অনেক ধরনের কথা বলেছে। সেই সমাবেশে একজন নেতা, এনসিপির একজন নেতা, তার নাম হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, বালপাকনা পাটোয়ারি তাকে সবাই বলে। ডারবি নাসির একটা বাজে মন্তব্য করেছে, যেটা শোনার পর অনেক কিছু হয়ে গেছে। আগে মন্তব্যটা আপনারা শুনে নেন। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সেই সংস্কার বুঝে না। নাম না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। এই যে চাঁদাবাজ, শিলং থেকে এসেছে, সংস্কার বুঝে না, অনেক কথা বলেছে, এটাকে জানেন আপনারা? এটা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ চৌধুরী, যিনি দীর্ঘদিন শিলংয়ে ছিলেন। তাকেই বুঝিয়েছে তিনি নাকি বাংলাদেশে চাঁদাবাজি করতেছেন, ঘের দখল করতেছেন, ওইটা করতেছেন, সেটা করতেছেন। আমার কথা হচ্ছে, গোপালগঞ্জ যেমন বঙ্গবন্ধুর জন্মস্থান ছিল, ঠিক তেমনটাই কক্সেস বাজারের যে অঞ্চলে গিয়ে এই জাতীয় নাগরিক পার্টি বক্তব্য দিয়েছে সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে, ওইটা সালাউদ্দিন চৌধুরীর জন্মস্থান এবং ওইখানে তিনি দীর্ঘদিনের রাজনৈতিক নেতা। ওইখানে রাজনীতি করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তিনি যখন বাংলাদেশ সরকারের, বিএনপি শাসিত সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন, তখন এই তথাকথিত বালপাকনা এনসিপির নেতাকর্মী যারা তাকে চাঁদাবাজ বলতেছে, তার বিরুদ্ধে স্লোগান দিতেছে, তাদের জন্ম বাংলাদেশের রাজনীতিতে হয় নাই। যে ডারবি নাসির এই ধরনের কথা বলার পর আবার নাহিদ ইসলাম, গদা নাহিদ, সেও মন্তব্য করেছে নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না। এটাও চকরিয়াতে বসে মন্তব্য করেছে। ঠিক যে মুহূর্তে ঢাকায় জামাত ইসলাম তাদের জান্নাতের টিকিট বিক্রি করতেছে সোহরাওয়ার্দী উদ্যানে এবং সেখানে সার্জিস টুকাইকে রেখে বাকিটা চলে গেছে চকরিয়ার উদ্দেশ্যে তাদের পথসভা কর্মসূচি বা পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে। কিন্তু বাদ সেধেছে যখন সালাউদ্দিন আহমেদের নির্বাচনী আসনে গিয়ে যখন তাকে চাঁদাবাজ বলেছে, তাকে গডফাদার বলেছে, তাকে ডাকাত বলেছে, তাকে বিভিন্ন কথা বলেছে, তিনি শিলং থেকে এসে বাংলাদেশে চাঁদাবাজি করতেছেন, এই ধরনের কথা বলার পর কক্সবাজারবাসী আর তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি, ঠিক যেমনটা গোপালগঞ্জবাসীও করতে পারেনি। তারা এনসিপির এই টুকাইদেরকে বেধড়ক পিটিয়েছে। গত কয়েকদিনের ব্যবধানে যখন একটা দল, যাদের কোনো নিবন্ধন নাই, যাদের কোনো ম্যান্ডেট নাই, যাদের কোনো মূলনীতি নাই, যাদের কোনো গঠনতন্ত্র নাই, যাদের কোনো উদ্দেশ্য লক্ষ্য আমরা জানি না, শুধু সংস্কারের মূলা ঝোলানো হচ্ছে, এই দল 7 দিনের ব্যবধানে দুইটা স্থানে এরকম বেধড়ক কেলানির শিকার হলো, এরকম বেধড়ক গণধুলাই খেলো। এই দল নাকি আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে। তারা নাকি জনগণের প্রত্যক্ষ ভোটাধিকারের মাধ্যমে সংসদ নির্বাচন জয়ী হয়ে সংসদে প্রবেশ করবে। ইন্টারন্যাশনাল ক্রাইম ফাউন্ডেশনের একটি সংগঠন গোপালগঞ্জের এই ঘটনা নিয়ে কিন্তু সেনাবাহিনীর দিকে অভিযোগ তুলেছে এবং যার জন্য কিন্তু জাতিসংঘের মহাসচিবের কাছে, অর্থাৎ এই অ্যান্টোনিও গুটেরেসের কাছে কিন্তু ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে এবং পাঠিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইম ফাউন্ডেশনের একটি সংগঠন। সেক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনী যে জনতার ওপর গুলি বর্ষণ করেছে তার জন্য তাদেরকে শান্তি বাহিনী থেকে যেন বহিষ্কার করা হয়, এই রকম আবেদন কিন্তু করা হয়েছে এবং বলা হচ্ছে যে এতেই কিন্তু দ্রুত ভীত হয়ে তথ্য লোপাট করার জন্য এই যে মৃতদেহগুলোকে, যাদের মধ্যে সেনাবাহিনীর অস্ত্রের বুলেট রয়েছে, যাতে পরবর্তী কোনো সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, ইভেন জাতিসংঘ এগুলোকে তদন্ত না করতে পারে, সুতরাং তড়িঘড়ি তাদেরকে কবর দেওয়া হয়েছে, মৃতদেহগুলিকে নিশ্চন্ন করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং বলা হচ্ছে জাতিসংঘে একাধিক দেশ কিন্তু ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এবং তারা, আপনারা জানেন যে পূর্বে একটা ভিডিওতে বলা হয়েছে যে সেখানে কিন্তু অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি, যে প্রস্তাব আপনারা দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু জাতিসংঘ থেকে যে সমস্ত সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছিল তার অধিকটাই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে এবং জাতিসংঘের এই ভুল বদল অনুভব করেই কিন্তু ইউনূস সম্ভবত নির্বাচনের ঘোষণা দিয়েছেন। জাতিসংঘকে আর ধরে রাখতে পারছেন অন্তর্বর্তী সরকার। ইভেন ভলকার তুর্ক, যে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের অন্যতম বন্ধু বলে পরিচিত, তিনিও কিন্তু সুর বদল করতে শুরু করে দিয়েছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তিনিও বলছেন যে আমরা উদ্বিগ্ন, জাতিসংঘ উদ্বিগ্ন, অর্থাৎ জাতিসংঘ কিন্তু ভুল বদল করতে শুরু করে দিয়েছে, যেটা কিন্তু অনুভব করতে পারছেন মোহাম্মদ ইউনূস। আর এর জন্য কিন্তু ইউনূসের সাগরেদরা ভালোভাবেই বুঝতে পেরেছেন যে বৈশ্বিক শক্তি কিন্তু অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছেন। তার জন্যই তারা নিজেদের রাগ পোষাতে গোপালগঞ্জের এই সাধারণ নাগরিকদের উপর, যারা বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত, তাদের ওপর হামলা চালায়। গতকালকে শুক্রবারে জুম্মার নামাজের পরে রাজধানী ঢাকায়
তুমি কে আমি কে জঙ্গি স্লোগানে মুখরিত হতে দেখা গেছে। আপনারা ইতিমধ্যেই সেই ভাইরাল ভিডিও দেখেছেন। তারপরেও আমরা আলোচনার খাতিরে একটু দেখে আসি কিভাবে স্লোগান দেওয়া হচ্ছে। দর্শক, আমরা দেখলাম তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি স্লোগান। এর আগে জুলাই 2024 থেকে বাংলাদেশে একটি স্লোগান চালু হতে দেখেছি যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। সেটি 2024 বছর ব্যাপী এবং 2025-এর জুলাই এসেও সেই স্লোগানটাও কথায় কথায় চলছে। আজকে জঙ্গি জঙ্গি, আসলে এটা কেন, এই স্লোগানটা কেন দিচ্ছে? স্লোগানটা কি আসলে বাংলাদেশে কি কখনো কোনো জঙ্গিবাদ ছিল না, জঙ্গি ছিল না, এই জন্য এটিকে প্রুভ করতে বা বোঝাতে? ইতিমধ্যে সরকারের তরফে বলা হচ্ছে যে বাংলাদেশে আসলে কোনো জঙ্গি ছিল না, জঙ্গিবাদ ছিল না। সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কয়েকজন পুলিশ কর্মকর্তাও বলেছেন, এমনকি 2016 সালে যে জঙ্গি হামলা হয়েছিল হলি আর্টিজানে, সেই হলি আর্টিজান জঙ্গি হামলাটিও নাকি সাজানো নাটক। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর মানুষও মারা গেছে, পুলিশের লোকও মারা গেছে, বিদেশি মারা গেছে, দেশি মারা গেছে, সেগুলোও নাকি সাজানো নাটক। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে এখনকার প্রেক্ষাপটে যে বাংলাদেশে কখনো কোনো জঙ্গি ছিল না, এই বিষয়টা প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা চলছে। এবং এখন বর্তমানে কোনো জঙ্গি নেই। এই স্লোগানগুলো কি জঙ্গি নেই, জঙ্গি একটি নাটক, সেটিকে প্রহসন করে দেওয়া, নাকি বাংলাদেশ একটি যে জঙ্গি রাষ্ট্র এবং জঙ্গি রাষ্ট্রের দিকে ধীরে ধীরে আরো বেশি করে ধাবিত হচ্ছে সেটি প্রতিষ্ঠিত করা? কোনটা? যদি হয় যে জঙ্গি নেই, জঙ্গি ছিল না কখনো, এটির সাথে আসলে একমত হওয়া যায় না। আবার জঙ্গি আছে বা জঙ্গি এখন নেই, এটির সাথেও একমত হওয়া যায় না। আজকে প্রকাশ্যে সরকারের তরফ থেকে বলা হচ্ছে, প্রকাশ্যে স্লোগান দেওয়া হচ্ছে যে বাংলাদেশে জঙ্গি নেই, জঙ্গি তুমি কি আমি কে জঙ্গি জঙ্গি প্রহসনমূলকভাবে। এগুলো কি আসলে জঙ্গিবাদকে ছাই চাপা দেবার জন্য, নাকি বাংলাদেশ নতুন করে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে চাইছে, স্বঘোষিত জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে চাইছে? যদি জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়, কিংবা যেভাবেই হোক তুমি কে আমি কে জঙ্গি স্লোগান, এই স্লোগানগুলো শুধু কিন্তু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, দেশের বাইরেও বিশ্বব্যাপী এই স্লোগানগুলো ছড়িয়ে পড়ছে। এতে করে বাংলাদেশের উপরে বিরূপ প্রভাব পড়তে পারে। যারা যদি কেউ জঙ্গি পৃষ্ঠপোষকতায় বা পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে কিংবা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে নিজেদের ঘোষণা করে, যেটি হোক না কেন, কিংবা প্রহসনমূলকভাবে স্লোগান দেয় যে তুমি কি আমি কে রাজা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।